ঘড়ির কাঁটা পেরিয়ে নতুন আরেকটি দিনের সূচনা হলো ৭ই জুন। আমাদের জাতির স্বাধীনতা সংগ্রামে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটি ৬ দফা দিবস হিসেবে পালন করে বাঙালি। ঠিক অনুষ্ঠান শুরু করার আগে আমরা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং ৬ দফার দিবসটিকেও সামনে রাখছি। এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা সংবাদ এবং সংবাদপত্রের পর্যালোচনা করি। আমি আনোয়ার সাদি, আপনারা দেখছেন নিউজ 24 এবং সংবাদ পর্যালোচনার জন্য স্টুডিওতে আমাদের 3 জন সিনিয়র সাংবাদিক আমার সঙ্গে আমাদের আমন্ত্রিত অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি। আমার পাশে রয়েছেন জনাব মোল্লা আমজাদ হোসেন, তিনি এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন জনাব সালেহউদ্দিন, তিনি বিশেষ প্রতিনিধি দৈনিক ইত্তেফাক। আমার সঙ্গে রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com এবং সম্পাদক বাংলা বিচিত্রা, এটি একটি সাপ্তাহিক পত্রিকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আলোচনা আমরা শুরু করব, তবে তার আগে নিউজ 24-এর রাত 10টার সংবাদের শিরোনাম আপনাদের জানাই। কাতার সংকটে অস্থির মধ্যপ্রাচ্যের শ্রম বাজার, সরকারকে সতর্ক পর্যবেক্ষণের পরামর্শ। বডিড ওয়ার হাউসের লাগামহীন অপব্যবহার ঠেকাতে অটোমেশন পদ্ধতি চালু করবে সরকার। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নানা মুখরোচক খাবার, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। প্লট নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিযোগ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে, তদন্ত করবে দুদক। এই ছিল নিউজ 24-এর শিরোনাম। আমরা আরও বেশ কয়েকটি টেলিভিশনের শিরোনাম দেখতে পারি। পাচার রোধকে অসম্ভব বললেন অর্থমন্ত্রী, আমানতে শুল্ক বাড়ানো নিয়ে সাফাই। নতুন কিছু নয়, আপনারা দিচ্ছেন, আমি করের হাতটা একটুখানি বাড়িয়েছি। রাজধানীর বেইলি রোডে নির্মাণাধীন এক ভবন থেকে পড়ে মারা গেছে 3 শ্রমিক। ওরা কিভাবে পড়ছে আমরা তো দেখি নাই, ওরা তো লিফটি করছে, আমরা তো অন্যদিকে করতে আসি, মানে একটা শব্দ শুনিয়ে আমরা এখানে আসছি আর কি। আমরা গিয়ে দেখি 3টা লোক পড়ে যায় এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরপরই ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। আপন গ্রাহকদের অর্থ ফেরতে বিশেষ কমিটি, শিগগিরই আরও অভিযানের ঘোষণা। তদন্তের মাধ্যমে যেগুলো পর্যাপ্তভাবে আমরা নিশ্চিত হব যে এভিডেন্স আছে, তাদের বিরুদ্ধেই আমরা অভিযান করব। ইংরেজি মাধ্যমে সেশন ফ্রি বন্ধ করায় খুশি শিক্ষামন্ত্রী, নাখোশ স্কুলগুলোর কর্তৃপক্ষ। হাইকোর্ট রায় দিয়েছে, মানতে বাধ্য, এটা কথা আর বেশি ব্যাপার নেই। যে কোনো প্রতিষ্ঠান গড়তে গেলে পরেই সেটার বাণিজ্যিক একটা দিক আছে, আর্থিক সংকলন যদি না হয় তাহলে অনেক স্কুল কিন্তু বসে যাবে। চিকুনগুনিয়া আতঙ্কের মধ্যে নীরবে ছড়াচ্ছে ফ্লু, নতুন ভ্যাকসিন চিন্তা ভাবনা চলছে। মশা যাতে কোনোভাবে বংশ বিস্তার করতে না পারে সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। যে ডেঙ্গু বা চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হলে আপনার ভোরবেলা বা সন্ধ্যাবেলা কেউ ঘুমালেও মশারি টাঙাতে হবে। কার্গো বিমানে পণ্য পরিবহনে ইইউ এর নিষেধাজ্ঞার খবর নাকচ বিমানমন্ত্রী, শর্ত পূরণের পরও বিধিনিষেধের পেছনে রাজনীতির গন্ধ। এ মাসেই নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত, অনুমোদন জুলাইয়ে। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করাই চ্যালেঞ্জ, মন্তব্য ইসি সচিবের। ব্যাংক আমানতে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাবে সরকারের জনপ্রিয়তা ক্ষুণ্ণ, সংসদের সমালোচনা কমানোর সম্ভাবনা নেই বললেন অর্থমন্ত্রী। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আপন জুয়েলার্সের মতো অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান, বলছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ব্যাংকের শুল্ক কমছে না, সিপিডির সমালোচনায় অর্থমন্ত্রী। 2018 সালে দেশ থেকে সব জুলুম অত্যাচার বিদায় নেবে বললেন খালেদা জিয়া। মমতাকে সঙ্গে নিয়েই তিস্তা ইস্যুর সমাধান বললেন সুষমা স্বরাজ। সাবেক প্রধান
বিচারপতি লতিফুর রহমানের দাফন সম্পন্ন। শাহজালাল বিমানবন্দর থেকে কার্গো পরিবহন চরম ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ইইউর শর্তারোপ। নিষেধাজ্ঞা না হলেও দেশের জন্য বড় আঘাত, মন্তব্য মন্ত্রীর। জোর দিতে চান কূটনৈতিক তৎপরতায়। 5 জানুয়ারির মতো নির্বাচন করতে দ্রুত বিচার আইন সংশোধন করছে সরকার, অভিযোগ ফখরুলের। এবার অংশগ্রহণমূলক ভোটের তাগিদ ইইউর। বছরে হাজার হাজার কোটি টাকা পাচার নিয়ে সংসদে উত্তাপ, পুরোপুরি রোধ করতে পারবেন না জানিয়ে দিলেন অর্থমন্ত্রী। টাকা পাচার যেটা হয় সেটা বেআইনি, সেটা রুদ্ধ করার সুযোগ নেই। যেটা আমরা করতে পারি সেটা হলো টাকা পাচারের সুযোগ কমানো। রাজধানীতে বহুতল ভবনের 10 তলা থেকে পড়ে 3 নির্মাণ শ্রমিকের মৃত্যু, মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলে। এবং সিটি কর্পোরেশনের খোঁড়াখুড়িতে প্রগতি সরণিতে চরম ভোগান্তি, নগরবাসীকে আরো 2 মাস ধৈর্য ধরতে বলছে কর্তৃপক্ষ। জি, মোল্লা আমজাদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আমরা অনুষ্ঠান শুরু করার আগে আমাদের সিইও নঈম নিজাম ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। তিনি কাতারে গিয়েছিলেন, সেখানে কাতারে অনেক বাংলাদেশি আছে, সংখ্যায় 5 লাখের কম হবে না। তারা সেখানে একটি বাংলাদেশি কমিউনিটি গড়ে তুলেছে। ওখানে তারা চাষাবাদ করে, বাংলাদেশের সবজি ফলায় এবং একটা ছোট্ট বাংলাদেশ তারা গড়ে তুলেছে। এখন সেই শ্রমবাজার নিয়ে কাতারে যে পরিস্থিতি তৈরি হলো, তাতে করে কি শুধু পর্যবেক্ষণ করেই বাংলাদেশের জন্য সব কিছু চোখে বুকে গেল, নাকি এই পরিস্থিতি থেকে বাংলাদেশ আসলে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে? কি বলবেন? না, ডেফিনেটলি বাংলাদেশ তো ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে মধ্যপ্রাচ্যে বাংলাদেশে একটা সম্ভাবনাময় এবং শক্ত শ্রমবাজার। এই কারণে বলছি যে সৌদি আরবে নাম্বার অফ শ্রমিক অনেক বেশি, কিন্তু মানে কাতারে যে শ্রমিকগুলো কাজ করে তাদের মানে আর্থিক মানে ফিডব্যাকটা, মানে তারা যে রেমিটেন্স পাঠায় এর পরিমাণ অনেক বেশি। তো এই যে এবং এই বাজারটা কিন্তু গ্রোয়িং, বাড়ছে। কারণ 2022-এ যে ওয়ার্ল্ড কাপের কারণে নতুন নির্মাণযোগ্য হচ্ছে, সেখানে মানে বাংলাদেশের শ্রমিকদের নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে। তো এই বিচারে বাংলাদেশের তো একটা ক্ষতি হলো। আর মিডল ইস্টের যে দেশগুলো কাতারের উপর অবরোধ আরোপ করেছে বা সম্পর্ক ছিন্ন করেছে, তাদের মধ্যে অনেকগুলো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুব ভালো। একটা দেশ তাদের শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ করে রাখছে, সেটা ইউএই। কাতার থেকে তো কেউ চলে আসছে না বাংলাদেশে। এখন কাতারের অর্থনৈতিক অবস্থা একটু নাজুক হয়ে যেতে পারে। এখনই কি আমরা ক্ষতির আশঙ্কা করব? মানে ক্ষতির আশঙ্কা নেই। যেমন আমি আজকে দেখছিলাম দুপুরে এনডিটিভিতে, মানে ইন্ডিয়ান এনার্জি মিনিস্ট্রির রিয়াকশন, যে তারা 8.5 মিলিয়ন টন এলএনজি আমদানি করে কাতার থেকে। যে এটাতে দামের প্রভাব পড়বে কিনা বা অন্য প্রভাব পড়বে কিনা সেটা ইন্ডিয়া নাকচ করে দিয়েছে, বলেছে না, পড়বে না। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা। বাংলাদেশ যে 2018 সাল থেকে মানে 3.5 মিলিয়ন টন বার্ষিক এলএনজি আমদানি করবে, সেটার ব্যাপারে কিন্তু কাতারের সাথে চুক্তি প্রায় চূড়ান্ত, এবং মানে কাতারের সাথে আমাদের রিলেশনও ভালো। এই যে বিষয়গুলো এগুলো তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। কিন্তু আমাদের বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ে এটা নিয়ে আসলে মানে খুবই শক্ত মনিটরিং রাখা দরকার। এবং এই ঘটনাটা কেন হলো, মানে যেটা বলা হচ্ছে যে তারা জঙ্গি সহায়তা করছে অ্যাপারেন্টলি, মানে আবার মানে ইরান একটা ইস্যু মধ্যপ্রাচ্যে, যে কাতার ইরানকে সাপোর্ট করছে, এই কারণে মানে এই মানে মার্কিন মুলুকের রাজনৈতিক যে পরিবর্তন, সেটার কারণে এই মধ্যপ্রাচ্যের এটা নতুন সৃষ্টি কিনা, এই বিষয়গুলো কিন্তু আসলে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর এটা যদি লং রানে আলোচনার মাধ্যমে যদি এইটা নিষ্পত্তি না হয়, তাহলে একটু লং রানে বাংলাদেশের উপর বিরূপ প্রভাব পড়তেই পারে। যে বিশেষ করে এলএনজি টার্মিনাল হওয়ার কথা রয়েছে, এবং এটা তো ঠিক যে গ্যাসের সংকট আছে, সবাই বলছে। এটাও ঠিক যে ব্যবসায়ীরা বলছেন যে তাদের জন্য এই অবকাঠামোটা দরকার, জ্বালানি অবকাঠামো। সেক্ষেত্রে আপনি ভালোই ক্ষতির আশঙ্কা করেন যদি এলএনজি চুক্তিটা না হয়? এখন পর্যন্ত এলএনজি চুক্তি তো হবে। ধরুন এখন ঘটনাটা হচ্ছে যে সাগরপথে এলএনজি আসবে, সেই পরিবহনের ক্ষেত্রে এই অবরোধ কোনো বাধার সৃষ্টি করবে না। কিন্তু অনেকেই কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। আমি বাংলাদেশের মিডিয়াতে দেখেছি, আমি ওয়ার্ল্ড মিডিয়াতে দেখেছি যে কেউ কেউ বলতে চেষ্টা করেছেন যে কাতার মিডল ইস্টের ভবিষ্যতের ইরাক কিনা,
অথবা কাতার লিবিয়া হতে যাচ্ছে কিনা, যে এই যে সংখ্যাগুলো সত্যি সত্যি যদি মানে এই কাতারের এই অবরোধকে কেন্দ্র করে পরিস্থিতি যদি আরো ডেটোরেট করে, তখন শ্রমবাজার যাবে এবং ওখানের সাথে কোনো ট্রেড বা তাদের যে কাতারের ইকোনমির যে সবচেয়ে বড় তেল এবং গ্যাস, সেই ইন্ডাস্ট্রিগুলো তো আসলে বকডাউন করবে। সেক্ষেত্রে তো বাংলাদেশের উপর প্রভাব এটা পড়বে। আমাদের বিকল্প জায়গা খুঁজতে হবে এই এলএনজি সরবরাহ করার জন্য। জি সালাউদ্দিন ভাই, শুধু কি আমরা কাতার নিয়ে চিন্তার কারণ, নাকি পুরো মধ্যপ্রাচ্যের বাজারটাই কিছুটা টালমাটাল হয়ে যেতে পারে? না, কাতারের চিন্তার সঙ্গে কাতারের সংকটের সঙ্গে বাংলাদেশের সংকট খুব গভীরভাবে জড়িত। আমি শুধু কাতার না, মধ্যপ্রাচ্যের যে কোনো সংকট হয় তার প্রভাব বাংলাদেশের উপর পড়ে। কেন আমি বলছি, কাতার হচ্ছে পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যার মাথা পিছু আয় সারা পৃথিবীর মধ্যে হাইয়েস্ট। কাতার মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের মধ্যে একটা অন্য ধরনের স্বতন্ত্র বৈশিষ্ট্য তার আছে। এবং কাতার কিন্তু যে সৌদি আরবের নেতৃত্বে যে 6টা দেশ কাতারকে এই বয়কট করলো, বর্জন করলো, সৌদি, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি জোট, লিবিয়া, না সৌদি জোটে কিন্তু আরো অনেক দেশ আছে, সৌদি জোটে কিন্তু বাংলাদেশও আছে, এমনকি কাতারও আছে, লিবিয়া, ইয়েমেন, এই 6টা দেশ এই যে কাতারের উপর নিষেধাজ্ঞা দিল এবং মূলত তাদের এয়ারলাইন্সগুলো এই পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনের উপর নিষেধাজ্ঞা দিল। কাতারে বাংলাদেশের 5 লাখ লোক থাকে, যেটা আমজাদ ভাই যথার্থই বলেছেন, এবং বহু লোক বর্তমানে এই সামনে ঈদ করতে বাংলাদেশে আসবেন এবং যারা আসছেন তারা যাবেন, এটা বিরাট সংকটের মধ্যে ফেলে দিয়েছে এয়ারলাইন্স। এইটা আমি মনে করি একটা গভীর একটা ষড়যন্ত্র। আপনি দেখেন, আর এইটা কিভাবেই বলবো, মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রত্যেকটাই তো মুসলমান দেশ, প্রায়গুলোই মুসলমান দেশ, তো এরা একই এক অপরের শত্রু, তারা নিজেদের ক্ষতি করছে। এরকম একটা সম্ভাবনা দেশকে একটা আজকে ক্ষতিগ্রস্ত করার একটা তবে ইতিমধ্যেই জাজিরিয়া টেলিভিশনের একটা খবর আছে যে তুরস্ক এবং রাশিয়ার প্রেসিডেন্ট আহ্বান জানিয়েছেন 6টি দেশকে যে তারা যেন অতি দ্রুত আলাপ আলোচনা করে এটা সমাধানের জন্য কুয়েত উদ্যোগ নিতে চায়। কুয়েতে ইতিমধ্যেই উদ্যোগের কথা বলেছেন, কিন্তু সবচেয়ে বড় হলো যে আমাদের আরব লীগ এবং ওআইসি যারা এই সব সংকটের সামনে দাঁড়াবে, তারা কিন্তু নীরব। আপনি জানেন এই নীরবতার পিছনে অনেকগুলো কারণ আছে, এবং এটা বলা হয় যে এই আরব লীগ এবং ওআইসি এগুলো হচ্ছে আমেরিকার দালাল, এবং এটা বলা হয় যে এই কাতারের বিরুদ্ধে এই যে অবরোধ বা এই যে নিষেধাজ্ঞা বর্জন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইঙ্গিতই হয়েছে। এর একটা বড় কারণ হলো কাতারের পাশের দেশ হচ্ছে ইরান, এবং ইরানের সঙ্গে কাতারের একটা যোগাযোগ আছে, এবং বলা হচ্ছে কাতার গোপনে সিরিয়া এবং অন্যান্য দেশগুলোর যে উগ্রপন্থী দেশ তাদের সঙ্গে এই করে। তো আসলে এইগুলো হচ্ছে তোলা হচ্ছে, এক এক সময় এক একটা মধ্যপ্রাচ্যের দেশকে, ইসলামী দেশগুলোকে ধরা হবে, ইরাকের মতো শুয়ে দেওয়া হবে এবং কাতারকে শুয়ে দেওয়া হবে, এবং এই মধ্যে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র অবশ্যই এবং এই সংকটের মধ্যে বাংলাদেশ পড়বে। আজকে মধ্যপ্রাচ্য যদি বাংলাদেশ পড়বে, বাংলাদেশ পড়বে, বাংলাদেশে যদি আপনি দেখেন ইরাক কি মাত্রা, সেটা অর্থনৈতিক সমীকরণ তো এখনো হয় না, এটা অনেক, কিন্তু আমি সেটা কয়েকটা বিষয় বলতে পারি। যেন কুয়েত ইরাক যুদ্ধের পর আপনি নিশ্চয়ই আছে 2 লাখের উপরে নাকি, আমজাদ ভাই ঠিক ফিগারটা মনে নাই, কাছাকাছি বাংলাদেশে ফেরত আসছিল, ইরান থেকে আসছে। আপনি মধ্যপ্রাচ্যে সম্ভবত আমাদের 40 লাখের উপর শ্রমিক মধ্যপ্রাচ্যের নানান দেশে কাজ করে। তো এই মধ্যপ্রাচ্যের এই যে সংকট না থাকতো, বাংলাদেশে বেকারত্ব অনেকাংশে কমে যেত, কারণ বাংলাদেশে বেকাররা এই মধ্যপ্রাচ্যে যেতেন এবং আমাদের একই সঙ্গে রেমিটেন্স আসতো। জি, আমি আবার আপনার কাছে যাব। সুভাষ দা, কাগজে কলমে রেমিটেন্স একটু মন্দার দিকে, একটু কমছে, যদিও সরকারের দিক থেকে বলা হচ্ছে যে বৈধ চ্যানেলের বাইরে রেমিটেন্স প্রবাহ আছে, রেমিটেন্স আসলে ওরকমভাবে কমে নাই। কিন্তু একটা কথা তো আছেই, রেমিটেন্স, মোল্লা আমজাদ ভাই বললেন যে এলএনজি আমদানি করার জন্যে কাতার একটি খুব ভালো দেশ ছিল, চুক্তিও প্রায় হয়ে যাচ্ছিল সরকারের সঙ্গে, তাহলে একটা বড় ধরনের ব্যবসায়িক সম্পর্ক ওখানে আছে, 5 লাখ লোক, বেকারত্বের বিষয়গুলো আছে, তাহলে কি ক্ষতির আশঙ্কা একটু বড় করেই দেখতে হবে? না, আমাদের তো শঙ্কা জাগেই, এবং দুইজন যেভাবে বিশ্লেষণ করেছেন আর কিছু যোগ করা আছে বলে মনে করি না।
আপনি বিবিসির সন্ধ্যাবেলার যে অনুষ্ঠানটি হয় সেখানে যদি আপনি মানুষের প্রতিক্রিয়াটা যদি শোনেন, ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দিয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ সহ দেশের বাইরে যারা বাঙালিরা বসবাস করছে তারা কিন্তু বলেছে যে এটা একটি গভীর ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র তারা বলছে যে তোমরা যে কারণে যে অজুহাত দেখাও সেই অজুহাতে তো তোমাদের যে উন্নত বিশ্ব তো তোমরা নিজেরাই নিজেদের জায়গা নিরাপদ রাখতে পারছো না। ওই দর্শকরাই বলেছে। তা আমার ঠিক এরকমই ধারণা। আপনি লক্ষ্য করে দেখবেন যে জোট ওয়াইসির কথা বললেন সালাউদ্দিন ভাই, বঙ্গবন্ধু যখন ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন তখন কিন্তু তিনি একক সিদ্ধান্তে গিয়েছিলেন এবং বলা হয়েছিল, বঙ্গবন্ধুর মন্ত্রিসভার থেকেও বলা হয়েছিল যে আপনি একটু আমাদের সবচেয়ে কাছের যে রাষ্ট্রটি যারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে পাকিস্তানের ব্যাপারে অনেক রকম স্পর্শকাতর বিষয় আছে, আপনি একটু আলাপ করে যান। তিনি বলেছিলেন আমি কারোর মাখা তামুক খাই না। এবং ওখানে আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করছি জেনারেল ইয়াকুবু, যিনি নাইজেরিয়ার সামরিক জান্তা ছিলেন, তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনি কেন পাকিস্তান ভাঙলেন। তখন কথা প্রসঙ্গে বঙ্গবন্ধু কিছু উত্তর দিয়েছিলেন, উত্তরটা আমি অতটা বিস্তৃত করছি না, শুধু এটুকু বলছি তিনি বলেছিলেন যে আমাদের সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলো যদি এক থাকতে পারত তাহলে এই সাম্রাজ্যবাদীদের যে থাবা সেই থাবা বিস্তারও করতে পারতো না, আপনিও সামরিক শাসক হিসেবে নাইজেরিয়ার শাসন করতে পারতেন না। তো বঙ্গবন্ধু যখন বেশ কঠিন কথাগুলো বলে ফেলেছেন তখন তিনি তার গায়ের উপর যে শালটা ছিল শালটা ওনাকে উপহার দিয়েছিলেন, দিলে উনি বেশ অভিভূত হয়ে যে আবার ওটা ফেরত দিতে গেছেন। তখন বলছে না জেনারেল, আমি তোমার সালাম গ্রহণ করি নাই, কেননা তুমি জেনারেল, তুমি সামরিক জান্তা, আমি জনপ্রতিনিধি, কিন্তু আমরা বাঙালিরা একবার কাউরে কিছু দিলে আর সেটা ফেরত দিই না। তোমরা আমার স্বীকৃতি দিতে না পারো, কিন্তু আমি স্বীকৃতির জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি। এবং ওই সভাতেই বঙ্গবন্ধু এই ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে বাংলাদেশকে তারা স্বীকৃতি দিল। এটা একটা অসাধারণ আলোচনা, সেই আলোচনা আর বিস্তৃত না করলাম। আমি বলি যে দুজন যেভাবে বলেছেন আমি বললাম না, এর সঙ্গে যোগ করার কিছু নেই। আমাদের যে সংকটগুলো তখনই তোর হবে মধ্যপ্রাচ্যের যে কর্মসংস্থান, এবং এই কর্মসংস্থান আপনার কাছ থেকে বরং একটু পরামর্শ চাই যে বিশ্লেষকরা সবাই বলছেন সরকারকে যে একটু পর্যবেক্ষণ করুন, দেখুন, সেটা তো দেখা, কিন্তু সরকারের উদ্যোগ নেওয়ার কিছু আছে কিনা? বেশ উপরে তো কোনো মানে এর কোনো বিকল্প কিছু নাই। এবং আপনি মনে রাখবেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে যখন এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার জোর দাবি জানিয়েছিল, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে আমি কারোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব না, আমি তাদের সঙ্গে বাদাবাদি করব, যুক্তিতর্ক নিয়ে উপস্থাপন করব, আমরা তাদের সাথে ঝগড়াঝাটি করব, কিন্তু আমি পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক আমি ছিন্ন করব না। এবং এইটাই হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা। এবং এইটাই বঙ্গবন্ধু এই জায়গায় দাঁড় করে দিয়ে গেছেন। আমাদের এই তৎপরতা বাড়াতে হবে। আর কিউবার সংকট বেশ কিছুদিন চলবে, কিন্তু এই সংকট কিন্তু কেটে যাবে। কিউবা প্রসঙ্গে এসেছিল এই কারণে বলছিলাম, আমি ভুল করে যেটা বলেছি, কিউবা এই কারণে অন্তরের মধ্যে এটাই হচ্ছে যে কারণটা হচ্ছে যে এইরকম কিন্তু শর্ত দিয়েছিল কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবকে মার্কিন যুক্তরাষ্ট্র, যে কিউবাতে বঙ্গবন্ধু চট রপ্তানি করেছিলেন, এবং এই চট রপ্তানি করতে দেওয়া যাবে না হেনরি কিসিঞ্জারের যে তত্ত্ব, সেই তত্ত্বের উপরে ভিত্তি করে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বলল যে আপনি এই শর্তে আমরা আপনাদেরকে সাহায্য দিব, তখন তিনি এটা কর্ণপাত করেননি। যে কারণে কিন্তু আপনার মনে আছে দুর্ভিক্ষের সময় কিন্তু জাহাজ ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, খাদ্যবাহী জাহাজ। এই ঘটনাগুলো কিন্তু মনে করিয়ে দেয় তারা পৃথিবীতে যে সমস্ত জায়গায় থাবা বিস্তার করেছে এই মার্কিন যুক্তরাষ্ট্র, সে সমস্ত জায়গায় আপনার নানান রকম সংকট তৈরি হয়েছে, এবং সংকটের জন্য তারা এইগুলো কাজগুলো করে। আপনি কি ট্রাম্পের এই সপ্তাহখানেক আগে মধ্যপ্রাচ্যের সফরকে মনে করিয়ে দিচ্ছেন? শুধু মধ্যপ্রাচ্য সফর কেন, তার সমস্ত পদক্ষেপই, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্টই আসুক না কেন, আমি শুধু বারাক হোসেন ওবামা ছাড়া, এই যে উনি ছাড়া আমি মনে করব যে যতগুলো রাষ্ট্রপতি এসেছে তারা কিন্তু একই পদ্ধতিতে কাজ করবার চেষ্টা করেছে, পৃথিবীটাকে ভাগ করো এবং শাসন করো। আমি এই ইস্যুতে একটা ছোট্ট জিনিস অ্যাড করি, এটা হচ্ছে বাংলাদেশের মানে শ্রমিকরা বা বাংলাদেশের যুবকরা সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যায়, এই প্রবণতা কিন্তু শুরু হয়েছে আসলে লিবিয়ার ঘটনার পর।
এবং এখন থেকে প্রস্তুতি এই কারণেই কাতারের বিষয়ে নেওয়া উচিত যে কাতারে আমরা প্রত্যাশা করি এটা আলোচনার মাধ্যমে সমাধান হবে, কিন্তু সমাধান না হলে লিবিয়ার যে বিষয়টা হয়েছিল বাংলাদেশি শ্রমিকরা কিন্তু ওখানে আনঅ্যাটেন্ডেড থেকে গেছিল। কিন্তু একটা কথা একজনের প্রশংসা না করলেই না, এই ধরনের এই শ্রমিকদের এই সমস্যার ব্যাপারে আমাদের মানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সে কিন্তু খুব আন্তরিক এবং ব্যক্তি উদ্যোগে প্রাতিষ্ঠানিকতার বাইরেও উনি সরাসরি এই মানে এই প্রবাসীদের সাথে যোগাযোগটা রাখেন। তো মানে আমি ওনাকেই উদ্দেশ্য করে বলবো যে ওনার এই এফোর্টটা আরেকটু বাড়ানো উচিত কাতারের এই মুহূর্তে, কারণ যাতে আস্থার সংকটে না পড়ে যারা কাতারে আছে। আমি সাদি একটা কথা বলে নেই, বাংলাদেশ সৌদি জোটে যোগ দিয়েছে, আরো বহু দেশ সৌদি জোটে যোগ দিয়েছে। আমি ব্যক্তিগত অভিমত, এখানে দাদা হয়তো বা আমজাদ ভাই আমার সিনিয়র সাংবাদিক, আমার খুবই সিনিয়র, উনি আমাকে কোনো স্নেহ করেন, দাদাও করেন, তো তবু বলছি আমি ব্যক্তিগতভাবে এই সৌদি জোটের আমার অভিমত হচ্ছে বাংলাদেশ এই সৌদি জোটের অবস্থান নিয়ে ভুল করেছে। আপনি দেখেন এই যে আজকে ভৌগোলিক কারণে মক্কা শরীফের অবস্থান সৌদি আরবে পড়েছে, কিন্তু এই মক্কা শরীফ, এই কাবাঘর বা এই মদিনা, এটা কিন্তু সৌদি আরবের সম্পত্তি না, সারা বিশ্বের মুসলমানদের সম্পত্তি হচ্ছে এটি। কিন্তু সৌদি আরব তারা নির্ধারণ করে দিচ্ছে কোন দেশ থেকে কি যাবে এবং ইরান ভিসা দিবে না বা এই দেশকে দিবে না। তো আজকের এটা একদিন হয়তো এই দাবি আসবে ভ্যাটিকান সিটির মতো এই মক্কা শরীফ এবং মদিনা শরীফকে আলাদা করার। কারণ এই যে জোটের কথা যেটা আমি বললাম, যে আজকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র আরব বসন্তের নামে সারা মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করে দিল, আর সৌদি আরবের জোট হলো আসলে সৌদি আরবের রাজতন্ত্রকে রক্ষা করার জন্য। সৌদি আরবের রাজতন্ত্রের যতদিন বিনাশ না হবে ততদিন পর্যন্ত মুসলমানদের দুরবস্থা ততদিন পর্যন্ত থাকবে। আমি আমার এক বন্ধুর সে মজার কথাটি যোগ না করে পারছি না, প্রায় আমাকে মজা করে বলে যে কলম্বাস পৃথিবীতে দুটো জিনিস আবিষ্কার করছেন, দুটোই মানব জাতির জন্য ক্ষতিকর, একটা হচ্ছে তামাক আর একটা হচ্ছে আমেরিকা, এবং এই দুটো জিনিস কলম্বাসেরই আবিষ্কার এবং দুটোই মানব জাতির জন্য ক্ষতিকর। একটা বিরতি নিই, সংবাদপত্র আছে, বিরতি থেকে ফিরে এসে শিরোনামগুলো জানাবো, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজরুম সংলাপ, আপনারা দেখছেন নিউজ 24। আমার সঙ্গে আছেন জনাব মোল্লা আমজাদ হোসেন, সম্পাদক এনার্জি অ্যান্ড পাওয়ার, আছেন জনাব সালেউদ্দিন, বিশেষ প্রতিনিধি দৈনিক ইত্তেফাক, আছেন সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা। আমার হাতে 3টি সংবাদপত্র আছে, আমি শিরোনাম জানিয়ে দিয়ে আবার আলোচনায় ফিরছি। ডেলি সান, পাওয়ার কনজিউমার্স মে ফেস ডাবল বার্ডেন, ট্রিটমেন্ট কস্ট হাই এট প্রাইভেট হসপিটালস। কালের কণ্ঠ, লাখো পদ শূন্য বিধির অভাবে, গত বছরের 30 জুন পর্যন্ত সরকারি শূন্য পদ 3,09,591। স্বাস্থ্য অধিদপ্তরেই 20,383 পদ শূন্য বিধির অভাবে, আইন নেই। ইউরোপে উচ্চ ঝুঁকিতে বাংলাদেশের কার্গো। টিআইবি প্রতিক্রিয়া জানিয়ে বলছে যে দুর্নীতি বান্ধব বাজেট। খেলার খবরে বলা হয়েছে কেন বাংলাদেশি মানেই লেবার, মোস্তফা মামুন লন্ডন থেকে দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিন, অর্থমন্ত্রী বলছেন আবগারি শুল্ক নিয়ে খামোখা কথা। ঢাকায় আসছেন সুষমা স্বরাজ। জীবন মৃত্যুর সঙ্গীক্ষণে আল্লামা শফি, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম থেকে আনা হয়েছে, ঢাকার একটা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কাজী ফিরোজ রশিদ বলছেন যে নৌকা টালমাটাল, আস্তিক নাস্তিক বাম ও চরমপন্থীতে। আর প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি, নির্ভরতা শুধুই শেখ হাসিনাতে, উন্নয়ন, সাফল্য ও ব্যক্তিগত ইমেজেই ভরসা, সরকার দল সব সামাল দিতে হয় প্রধানমন্ত্রীকে। ভ্যাটে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, বাজেটে ব্যবসায়ীদের কোনো প্রস্তাব আমলে নেয়নি এনবিআর, সংকট মোকাবেলায় কমিটি। কোন পথে জামাত হেফাজত, অন্যের কাছে ভোট দিয়ে লড়তে চায় দুই দলই, নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় যুক্তরাজ্য, সিইসির সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ। সুভাষদা, এই উপরের সারিতে যেই সংবাদগুলো আছে সবগুলোতেই নির্বাচনের ইঙ্গিত আছে, যেমন জামায়াত এবং হেফাজত অন্যের কাছে ভর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করতে চায়, কিন্তু আওয়ামী লীগের দিক থেকে বলা হচ্ছে যে তাদের
মূল নির্ভরতা শেখ হাসিনা এবং তার যে ক্যারিশমা সেটার উপরেই বলা হচ্ছে, কি বলবেন আপনি? মাননীয় প্রধানমন্ত্রীকে একটা সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনার ইমেজ এমন একটা পর্যায়ে, সেখানে আপনার দলের ইমেজ সেই পর্যায়ে না। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তোমরা আসলে ফলটা দেখো, ফুলটা দেখো, মূলটা দেখো না। আমার মূল হচ্ছে আমার দল, এটা তার বিনয়, এটা তার বিনয়। তা আপনি লক্ষ্য করে দেখবেন যে তার যে বিনয় না মূল্যায়ন, এই যে তার যে ব্যক্তিত্ব এবং তার যে, যেমন বঙ্গবীর কাদের সিদ্দিকীও লিখেছে যে বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক নেতা হচ্ছে শেখ হাসিনা, এবং গতকালকেও বাংলাদেশ প্রতিদিনে তিনি আবার একটি কলামে তিনি এই ব্যাখ্যাটাও আবার দিয়েছেন। আমি এই যে তার যে ব্যাপ্তি, মানুষের মাঝে তার যে এই যে অবস্থান, এটা তিনি একদিনে অর্জন করেননি। তার যে সৃষ্টিশীলতা, পিছনে সবচেয়ে বড় অবদান তার কর্মদক্ষতা এবং তার কঠোর পরিশ্রম। তিনি 1981 সালের 17ই মে দেশে ফিরে এসেছেন। ফিরে আসার আগে মাত্র এক সপ্তাহ আগে তিনি নিউজ উইকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে আমি দেশে যাচ্ছি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। আমার বাবা যেই কাজটি অসমাপ্ত রেখে গেছেন, এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এরকম টালমাটাল অবস্থায়, যে কোনো সময় দেশে ঝুঁকিপূর্ণ অবস্থা, আপনি দেশে যাচ্ছেন কেন? তিনি বলেছিলেন মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি ঝুঁকি নিতে পারেন। তিনি তো ছাত্র রাজনীতি করতেন। আওয়ামী লীগ ওনার হাতে আসার পর আওয়ামী লীগকে উনি বেশ কয়েকবার ক্ষমতায় নিয়ে গেছেন, দলকে সংগঠিত রেখেছেন, সেগুলো তো আছেই। কিন্তু সামনে নির্বাচন রেখে যে প্রতিবেদন করলেন রফিকুল ইসলাম রনি, আমি আপনাকে দুটো লাইন পড়ে শোনাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈর্ষান্বিত ইমেজের উপর ভর করেই, ওনার ইমেজ ঈর্ষান্বিত, মানে এত ভালো যে ঈর্ষান্বিত হওয়ার মতো বলা হচ্ছে প্রতিবেদনে। এই ইমেজের উপর ভর করেই আগামী নির্বাচনে লড়বে আওয়ামী লীগ। 299টি সংসদীয় আসনে গ্রুপিং, নেতাদের পারস্পরিক ব্যবসা বাণিজ্যের ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই, নানামুখী সংকট উত্তরণে শেখ হাসিনাই শেষ ভরসা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক। আপনি দেখবেন ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যেখানে বিশাল জয়লাভ করলো, সেখানে কিন্তু এখন যিনি বিজেপির যিনি প্রধান অমিত শাহ, তিনি ছিলেন কিন্তু সমন্বয়কারী। এবং ভারতের যে জওহরলাল নেহেরু যে শিক্ষার যে ভিত্তি দাঁড় করিয়ে দিয়েছিলেন, তার চেয়ে বড় অবদান ছিল মৌলানা আবুল কালাম আজাদের, প্রথম শিক্ষামন্ত্রী। তিনি আইআইটিগুলোকে স্থাপন করেছিলেন। এখন সারা বিশ্বে এই আইআইটিগুলো ওপর দিকে উঠে আছে। এই বলছে কারণে ওখান থেকে তারা ছাত্র বাছাই করেছিলেন, এবং তারা কিন্তু এটা পলিটিক্যাল যে মার্কেটিংয়ের যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু টার্গেট করেছিলেন মোদিকে নিয়ে এইটা টার্গেটটা করবেন, এবং বিজেপির নিয়ে আগে এগোবেন নাকি মোদিরে নিয়ে এগোবেন। শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্ত নিল মোদিকে নিয়ে এগোবে। এটা এখন সারা পৃথিবীতে হচ্ছে, এবং এটা নিয়ে হয়তো আরো 25 বছর পরে গবেষণা হবে যে গত লোকসভা নির্বাচনে কত হাজার কোটি টাকার বিজ্ঞাপন ব্যবহার। ভারতে একটি স্লোগান তখন খুব জনপ্রিয় হয়েছিল, আগলিবার মোদি সরকার। তাহলে কি এবারও কি আওয়ামী লীগ একটি নামের উপর ভর করে স্লোগান হবে নির্বাচনে, এবং তার নামের উপরে, তার কাজের উপরে ভর করে কেউ কখনো ভাবেনি। অনেকেই যারা বঙ্গবন্ধু রাজনীতি করতেন তারা ধরেই নিয়েছিলেন যে বঙ্গবন্ধু রাজনৈতিক দল আর কখনো ক্ষমতায় আসবে না, এবং আওয়ামী লীগের সমালোচকরা প্রায় বলতেন যে এটা মুসলিম লীগ হয়ে গেছে। কিন্তু এখন এটা খুব প্রতিষ্ঠিত হয়েছে তার নেতৃত্ব, কর্তৃত্ব, তার সৃষ্টিশীলতা, তার কর্মদক্ষতার উপরে এই দলটি দাঁড়িয়েছে, তার সরকার দাঁড়িয়েছে, এবং বিশ্ব সভায় প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবেদনে যেসব বিষয়গুলো বলা হয়েছে, যেমন ধরেন নেতাদের পারস্পরিক ব্যবসা বাণিজ্যের ভাগ বাটোয়ারা, লড়াই, সংকট, এসব তিনি নির্বাচনের আগে আগে সুরাহা করে ফেলবেন বলে মনে করেন? আমি আপনার একটা ছোট কথা বলি। আজকে তো যে দিনটিতে পড়লাম, আমি প্রথমে উল্লেখ করলেন 6 দফা দিবস। এই 6 দফা দিবসের কারণে কিন্তু 5ই ফেব্রুয়ারিতে 1966 সালে 6 দফা উত্থাপন করা হয়। আওয়ামী লীগের যারা সমর্থক তাদেরকে অনুরোধ করব, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর একটি বই আছে, গত 2 বছর আগে বইমেলায় বেরিয়েছে, 2 বাঙালির লাহোর যাত্রা, শেরে বাংলা একে ফজলুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে। অসাধারণ একটি বই। আমাদের অনেকেই যারা আওয়ামীপন্থী ইদানিং যারা ছদ্মবেশী আওয়ামী লীগ, তাদের তো কথা বাদই দিলাম, নতুন প্রজন্মের আওয়ামী লীগ কিন্তু এই বিষয়গুলো জানতে চান না। জানতে না চাওতে অনেক ক্ষতি হচ্ছে আমাদের। যাই হোক, সংকটের জায়গা। মাত্র 46 বছর তার পূর্ণ হয়নি
আপনার 1 মাস 15 দিন বাকি এমন একটি বয়সের তরুণ শেখ মুজিব একটা দলের সাধারণ সম্পাদক 6 দফা দিলেন। এবং আপনি চিন্তা করেন 6 দফা দেওয়ার 5 বছর 2 মাস কম সময়ের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমার খুব দুঃখ লাগে আজকের বিএনপি বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, আজকের জাতীয় পার্টি বলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতির কথা বলছেন তারা কেউ 6 দফা এই 7 জুন পালন করে না। এবং খুব দুঃখজনক ঘটনা, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন আওয়ামী লীগ ছাড়া কেউ এই দিবসগুলো পালন করে না। আপনি এই দিবসগুলোর কথা যদি উল্লেখ করি তাহলে কিন্তু অনেকগুলো দিবস কিন্তু আমাদের বাঙালি জাতির জন্য গুরুত্বপূর্ণ। যাক, আমি কথা শেষ করে আনি। আবারও আসি আপনার কাছে। আমি একটু সালাউদ্দিন ভাইয়ের একটু মন্তব্য শুনতে আমি আগ্রহী। উনি বলছেন যে এটি আওয়ামী লীগ সভানেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনয়। একজন বিনয়ী নেতা, একটি দলের শীর্ষ নেতা আগামী নির্বাচনের যে পরিকল্পনা করছেন, তিনি তার দলকে নিয়ে নির্বাচনী বৈতরণী বিনয়ী নেতা হিসেবে কতটুকু পার করতে পারবেন? আমি বিনয়ের সাথে আপনার কাছ থেকে 5 সেকেন্ড সময় চাই। জি জি জি। আপনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এই এত বছরের লড়াইয়ের আপনি কম করে হলো 50,000-এর ছবি পাবেন যে মানুষকে তিনি জড়িয়ে ধরছেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতার এই ছবি পাবেন না, মানুষকে কাছে টেনে নেওয়া। হ্যাঁ, এটি তো সত্য যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমি স্বৈরাচারের তুলনা করাটা এটা দৃষ্টতা হবে। এই কাজ এরশাদও করতেন, যা ওটা জিয়া রহমানও মাটি কাটতেন, সেগুলোও ভিন্ন বিষয়। এটা দিয়ে অন্য বিষয়ে শেখ হাসিনার ভালো গুণ খারাপ গুণ এগুলো নিয়ে হয় না। যাই হোক, যে কথাটা মূলত আলোচনার বিষয়বস্তু যে নির্ভরতা শেখ হাসিনা। আপনি জানেন শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান, তার নামে এবং নৌকা পথিকের নামে আগামী নির্বাচনটা হবে। তেমনিভাবে যদি বিএনপি অংশ নেয়, তেমনিভাবে খালেদা জিয়ার নামেও এবং তার দলের পথিকের নামেই আসলে প্রধান নেতা হিসেবে তাদের নামই হবে এবং এরশাদের নামও হচ্ছে। আমাদের দেশে তো আসলে ওই যেহেতু এটা রাজনৈতিক দলগুলো একটা একনায়তান্ত্রিক চরিত্রের মধ্যে চলে আসছে, ভালো হোক মন্দ হোক, মানে ওই নেতা কেন্দ্রিক একটা রাজনীতি আমাদের দেশে চলে আসছে। যদিও শেখ হাসিনা তার বিনয় থেকে বলছেন যে না, অবদান যা সব দলের, এই যেটা দাদা বললেন সেটা আমরা বলি না। তিনি তৃণমূলের যারা লোকজন আছেন তাদের ওনার নেতা কর্মীদের তিনি কৃতিত্ব দিয়েছেন এই কথা বলে, এবং দলকেও চাঙ্গা করেছেন। এবং তৃণমূলের নেতা কর্মীদের আর শেখ হাসিনার বক্তব্যটা দাদা যেটা তুললেন দুই রকম। কিন্তু এটা আমি মনে করি যে এটা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বিনয়, কারণ তিনি মনে করেন তার দলেরও কৃতিত্ব আছে। অবশ্যই আছে, এটা আওয়ামী লীগের মতো একটা বড় সংগঠনের কৃতিত্ব থাকবে না, অবশ্যই আছে। কিন্তু আওয়ামী লীগের একটা বড় ব্যর্থতা তো আছে। আপনাদের রিপোর্টের মধ্যে যেটি আসছে, যে কারণে এই কথাটা উঠলো, নির্ভরতা শেখ হাসিনা, এই কথাটা উঠলো কেন? উঠছে এই জন্যে যে আওয়ামী লীগের, আমি আপনাকে আরো দুটো লাইন আমি আপনাকে পড়ে শোনাই, আমি বুঝতে পেরেছি, আমি একটু পড়ে শোনাই, আপনি তারপরে আপনার কথা শুনবো। গত 8 বছরে উন্নয়ন, সাফল্য, ব্যক্তিগত ইমেজে শেখ হাসিনা এখনো সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতার শীর্ষে। দল ও সরকার সবকিছুই এককভাবে সামাল দিয়ে চলেছেন তিনি। এই রিপোর্টের ভিতরে আরো রিপোর্ট আছে, এই রিপোর্টের ভিতরে আপনি পড়বেন, আমি না পড়ে বলছি। সেই রিপোর্টার বলতে যাচ্ছেন যে নির্ভরতা শেখ হাসিনাই, কারণ আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠ পর্যায়ে যে লুটপাট করেছে অত ওইভাবে বলে নাই, তার ভাষা কিরকম বা যেরকম মানে মাঠ পর্যায়ে যে কার্যকলাপ করেছে তাতে আওয়ামী লীগের ভরসা শেখ হাসিনাই, সেটাই আমাদের রিপোর্টের মূল বিবেচ্য বিষয়। আমি আসলে এই জায়গায় যাব না, আমি অন্য একটা বড় ক্যানভাসে আমি বলবো যে আমাদের এই প্রধানমন্ত্রী 3 মেয়াদে 15 বছর ক্ষমতায় আছে। সারা পৃথিবীতে কম সরকার প্রধানের এইরকম ভাগ্য আছে। তার সাফল্য ভাগ্য না দক্ষতা, যোগ্যতা? এটা ভাগ্য, দক্ষতা, যোগ্যতা সবই বলতে পারেন। হ্যাঁ, আপনি বলতে পারেন। শব্দ নিয়ে তোর আমাদের না, আমাদের মূল থিমটা নিয়ে আমরা আলোচনা করতেছি। সাফল্য ব্যর্থতা নিয়েও তার আলোচনা হবে, তার পক্ষে একরকম আলোচনা হবে, বিপক্ষে একরকম আলোচনা হবে, নিরপেক্ষ লোকরা আরেক রকম বিশ্লেষণ করবে। কিন্তু আমি মনে করি তিনি ইতিহাসে অমর হবেন যদি তিনি এখনো কিছু কাজ করার বাকি আছে। আজকে আওয়ামী লীগের এই যে বিজয়, এই বিজয়ের মধ্যে কিন্তু কলঙ্কের বিজয় আছে। কি কাজ বাকি? আমি বলছি কলঙ্কের বিজয় আছে। কি এই বিজয়টাকে, এই সরকারকে বুটবিহীন একটা সরকার বলা হয়।
এই যে কলঙ্ক তার অর্জনকে ম্লান করে। সেই জন্য বলি যে আগামী তিনি তার কীর্তি দিয়ে কিভাবে অমর হবেন। বাংলাদেশে যে সংকটটা তৈরি হয়ে আছে, বাংলাদেশের সংকট, যে সংকটটা আমাদের বহুদিন ধরে সংকট, আমরা এরশাদ বিরোধী আন্দোলনটা হলো, এরশাদকে সরানো হলো যে এরশাদ একটা স্বৈরাচার শাসক এবং তার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এই ইয়েতে আমরা এরশাদকে সরিয়েছি। ৯৬ সালে এসে প্রমাণ হয়েছে যে খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি আপনি কি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার কথা বলছেন? আমি সেটা বলছি না, আমি তো সেটা বলছি না। আপনি কিভাবে বুঝলেন? আপনি তো জুতি হয়ে যাচ্ছেন। আমি আমার কথাটা বলতে দেন, বলুন। আমি শেষ করে দেবো, আপনার সময়ের মধ্যে শেষ করে দেবো। ৯৬ সালে এসে খালেদা জিয়া যে ভোটবিহীন একটা নির্বাচন করলেন, এর আগে মাগুরের একটা নির্বাচন করেছেন, তারপরে আরেকটা ভোটবিহীন নির্বাচন কিন্তু শেখ হাসিনা একা করেন নাই, বেগম খালেদা জিয়াও ৯৬ সালে একটা করেছেন। যদিও তারা বলে আমরা তত্ত্বাবধায়ক সরকার বিলানোর জন্যই আমরা করেছি, এবং এখন অনেকে বলে না যে ওই সময় কিন্তু তারা বলতো সংবিধান রক্ষার জন্য আমরা করেছি। যেমন ২০১৪ সালেও দাদারা বলেন বা অন্যরা বলেন যে এছাড়া বিরোধী দল না আসলে কি করবে, সংবিধান তো রক্ষা করতে হবে। সেই প্রশ্ন কিন্তু ২০০৭ সালে ৬ সালেও ছিল। বিশেষ করে দাদারা শব্দটিতে কিন্তু খারাপ ইঙ্গিত। না, দাদার কথা বলছি। দাদারা বলতে গেলে ইঙ্গিত কিন্তু প্রচলিত। আমি দাদা বলতে আপনাকে বলছি, আমি আসলে দাদারা বলতে আমি দুঃখিত, আমি দাদা বলতে আপনাকে বলছি, যেহেতু আপনি আমার এখানে আলোচক এবং আপনি যেহেতু ছাত্রলীগ করতেন এবং আপনি আমি কথাটা শেষ করে দিই, তারপরে আমি আর হয়তো আপনি আমাকে ফ্লোর না দিয়েন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, কথা যদি আমি শেষ দিকে না আসি, আমি তো উপসংহারটা তোমায় আমি শেষ করে দিচ্ছি। আমি উপসংহারটা আমি সেই উপসংহারটাই বলছি। আপনি তো প্রশ্ন করেন বেশি, ফলে উত্তর দিতে পারি না। সেটা হলো যে বাংলাদেশের সংকটটা, এক কথাই বলছি, একটা সুষ্ঠু নির্বাচন, সেটা আমি বলছি না তত্ত্বাবধায়ক সরকার, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণের একটা নির্বাচনের সংকট বাংলাদেশে আছে। এই সংকট উত্তরণের ক্ষেত্রে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। জাতি তার কাছে তাকিয়ে আছে এবং তিনি যদি ভূমিকা রাখেন তাহলে ইতিহাসে তিনি অমর হবেন। আচ্ছা, এবার ছোট প্রশ্ন, বিএনপির কি কোনো ভূমিকা নেই একটি গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে? অবশ্যই আছে। কি ভূমিকা? বিএনপির অবশ্যই ভূমিকা আছে। বিএনপি এই যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে তো এখন আর হবে না, কারণ এটা অনেক দূর চলে গেছে, সংবিধান আমরা অনেক দূরে চলে গেছি। বিএনপি বলেছে, তারাও সরে আসছে, তারা বলেছে নির্বাচনকালীন একটা সহায়ক সরকারের প্রস্তাবনা তারা দিবেন। এটি কেন দিবেন, এটা কেন প্রশ্ন হচ্ছে? আমাদের সরকারটা, এই সংবিধানের যে সরকারের কাঠামো আছে, আমাদের সরকারটা আসলে কোনো অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন সরকারের কোনো কাঠামো আমাদের সংবিধানে নাই। কারণ আমাদের তো এই সরকার ব্যবস্থাটা এই রাষ্ট্রপতি শাসিত সরকার, তারপরে তত্ত্বাবধায়ক সরকার। হ্যাঁ, এই যে কাঠামোর কারণে, তত্ত্বাবধায়ক সরকারের কারণে নির্বাচনের প্রক্রিয়া পদ্ধতি একরকম ছিল, সেটা বাতিল হয়ে গেছে, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো তৈরি করি নাই, যেটা ভারতে আছে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো, যেটা খায়রুল্লোকের তত্ত্বাবধায়ক সরকারের রায়ও। আপনি তাহলে বলছেন যে বাংলাদেশের সংকট হলো একটা ইনক্লুসিভ নির্বাচনের অভাব, এটি বলছেন সংকট? অবশ্যই এই সংকটটা। মোল্লা আমজাদ ভাই, আপনি কি মনে করেন? আমি এই নিউজের ব্যাপারটা যেটা বলেছেন আমি একটু অন্যভাবে দেখি, যেটা মানে ৭৪ থেকে ৭৫ কিন্তু বাংলাদেশের মানুষের আস্থার একমাত্র জায়গা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তখন কিন্তু আওয়ামী লীগ মানে খুব সীমিত পরিসরে হলো আওয়ামী লীগের বদনাম ছিল, আওয়ামী লীগের নেতারা চুরি করত, রাহাজানি করত, সন্ত্রাস করত, এই বদনাম ছিল। তখন ষড়যন্ত্রকারীরা কিন্তু একজনকেই টার্গেট করেছেন, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং নৃশংসভাবে সপরিবারে তাকে হত্যা করেছেন। শেখ হাসিনাকে এককভাবে এই কৃতিত্ব দেয়, আর শেখ হাসিনা এই কৃতিত্ব এককভাবে কখনো নেননি। উনি যে বিনয়ের কারণে নেননি এটা আমি মনে করি না। উনি শুরু থেকে যে জিনিসটা করেছেন, যেটা বললেন ৮১-তে আসার পর ডে ওয়ান থেকে এখনো আওয়ামী লীগের একমাত্র নেতা যার সাথে তৃণমূলের সরাসরি যোগাযোগ আছে। ভাই, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যে এমপি এবং যে এমপি না, তাদের মধ্যে তো একটা দ্বন্দ্ব আছে, স্বার্থের দ্বন্দ্ব আছে, মানে বিভিন্ন পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব আছে। কারণ বিগত ২ নির্বাচনে আওয়ামী লীগ
তার প্রবীণ নেতাদের বাদ দিয়ে তরুণদের উঠিয়ে নিয়ে আসছে, দলের বাইরে থেকে ব্যবসায়ীদের রাজনীতিতে নিয়ে আসা হয়েছে। প্রগতিশীলতার বড় মঞ্চের কারণে যারা একসময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র প্রস্তুত করতে ভূমিকা রেখেছেন তাদেরকেও আওয়ামী লীগের কাছে টানতে হয়েছে। এই আওয়ামী লীগকে আজীবন যারা আসলে মানে পরগাছা হিসেবে যে দেশের রাজনীতি করেছে স্বাধীনতার পর থেকে, কমিউনিস্টরা পরগাছা ভূমিকা পালন করেছে। যেই কমিউনিস্ট জিয়াউর রহমানের খালকাটা বিপ্লবের সমর্থন দিয়ে জিয়াউর রহমানকে প্রথম বেসামরিক খোলসে আনতে সহায়তা করেছে, সেই কমিউনিস্টকেও নিতে হয়েছে। এই উদারতাতে যে জিনিসটা হয়েছে, আজকে আওয়ামী লীগের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মূল কারণ কিন্তু আওয়ামী লীগের উদারতা। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব কিন্তু খুব কম। এখন আওয়ামী লীগে হয়তো নতুন এসে একজন এমপি হয়ে গেছে, দীর্ঘদিন ধরে যারা আওয়ামী লীগের সিস্টেমে নেতা হয়ে আস্তে আস্তে উঠে আসছেন তারা ওই জায়গাটাতে যেতে পারেননি। এখানে একটা দ্বন্দ্ব, মানে তাদের প্রেসক্রিপশনে এখন আওয়ামী লীগকে চলতে হয়। যেমন এই যে মানে খুব ভালোভাবে দেখুন যে আওয়ামী লীগকে এখন মন্ত্রী পর্যায়ে আপনি দেখেন বিভিন্ন সময় বাংলাদেশের দলে যারা অ্যাবজর্ব হয়েছে, যারা আওয়ামী লীগের পলিটিক্সের সাথে অভ্যস্ত না কিন্তু এখন আওয়ামী লীগকে লিড করার চেষ্টা করছেন, তারা আসলে আওয়ামী লীগের টিউনিংটাই বোঝে না এই বিষয়গুলোর জন্য। কিন্তু যদি সত্যি সত্যি এটা হয় যে মানে শেখ হাসিনা একমাত্র শেখ হাসিনাই নির্ভরতার জায়গা, তাহলে আওয়ামী লীগের আগামী দিনের আওয়ামী লীগের জন্য খুব সংকট আছে। কিন্তু আমি মনে করি না যে মানে শেখ হাসিনা এককভাবে নির্ভরতার জায়গা, কারণ বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনেক বিতর্ক আছে, তর্ক আছে, যে দেশীয় পর্যায়ে যেটা আছে আন্তর্জাতিক পর্যায়ে আরো বেশি আছে। আমি এক সেকেন্ড একটা কথা বলে, যেটা হচ্ছে আওয়ামী লীগের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, অবশ্যই তাকে একটি ভালো নির্বাচন করতে হবে এবং সাথে সাথে আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা একটা বিরতি নেই, এই আলোচনা চলতে থাকবে, আমরা রাজনৈতিক আলোচনা করব। বিরতি থেকে ফিরে এসে দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24, দেখছেন নিউজ রুম সংলাপ। সুভাষদা, আপনার কাছে যাই, আপনি অনেক সাহিত্য পড়েন। নির্মলেন্দু গুণের একটি কবিতা মনে পড়লো, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল। আলোচনায় যেটি উঠে আসলো আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ, কি বলবেন? আমাদের সাদিও কিন্তু কবি, কিন্তু এই দলটি নিয়ে আমার কিন্তু গবেষণার শেষ নাই। আপনি নিশ্চয়ই আমার এই বইটা দেখে থাকবেন। আমি খুব মোটা আকারে কাজ করেছি এবং আমার গত বইমেলায় আমার সৌভাগ্য যে পাঠকরা আমার এই বইটা গ্রহণ করেছে, বিষয় আওয়ামী লীগ। এবং আমি কয়েক ধাপে এটা করব। আগামী বইমেলা আরও 4টি খণ্ডে আমি আনব, কারণ আমি এই দলের যারা নিবেদিত কর্মী তাদেরকে আমি খুব কাছ থেকে দেখবার চেষ্টা করি। যাক, এই আলোচনার পরে আমি যেটা সালাউদ্দিন ভাই বললেন, এই যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থাই বাংলাদেশ এস্টাবলিশ করেছে আওয়ামী লীগ। আপনি 54 যুক্তফ্রন্টের নির্বাচন থেকে শুরু করে দেখেন, বঙ্গবন্ধুর কারাগারে রোজ নাম চায় দেখেন, অসমাপ্ত আত্মজীবনীতে দেখেন, সমস্ত জায়গায় কিন্তু এই আওয়ামী লীগ লড়াই করেছে। এমনকি এই যে 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ তার নীতি নৈতিকতার থেকে বিচ্যুত হয়নি বলেই বেগম খালেদা জিয়া কিন্তু প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। আওয়ামী লীগ এম কে আনোয়ারকে নমিনেশন দেয়নি, যেহেতু ছাত্ররা দাবি করে এসেছিল। আওয়ামী লীগ কেরামত আলীকে নমিনেশন দেয়নি। আওয়ামী লীগ স্থায়ী কমিটির এখন 5 জন সদস্য আছে বিএনপির, আমার চোখের সামনে ঘটনা। তারা আওয়ামী লীগে যোগ দিতে চেয়েছিল, পোস্টার ছাপিয়ে ফেলেছিল, করেনি। এই যে তার যে জন্মসূত্রে পাওয়া যে সংগ্রামী ঐতিহ্য, এর থেকে সে কখনো কিন্তু বিচ্যুত হয় না। আর হ্যাঁ, অবশ্যই ঠিক, সব কিছু ছাপিয়ে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উঁচু যে জায়গায় গিয়েছেন, একটা পরিত্রাণকর্তার নামে তাকে বলা যায়, পরিত্রাণকর্তা। কিন্তু মোল্লা আমজাদ ভাই যে কথাটি বললেন যে আওয়ামী লীগ উদার হয়েছে, তাতে করে এবং তাদের পলিসির কারণে তরুণ নেতৃত্ব তুলে এনেছে,
ফলে দলের ভিতরে পাওয়া না পাওয়ার আপনি একটি তরুণ হিসাব। নেতৃত্বের কথা বলছেন, আমি বললাম তো 46 বছর 1 মাস কম সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব 6 দফা দিয়েছেন। না, বিষয়গুলো আওয়ামী লীগের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? মোল্লা আমজাদ ভাই যে বিশ্লেষণ আওয়ামী লীগ দিলেন, কিন্তু এই যে ধারা, এই যে 7ই জুনের আগের দিন 6 জুনে বঙ্গবন্ধু তার এই যে কারাগারে রোজনাম চাই উনি লিখছেন, এক জায়গায় লিখছেন নিজে ভোগ করতে না পারি, দেখে যেতে না পারি, তবে ভবিষ্যৎ বংশধররা আজাদি ভোগ করবে। জি, এই যে আজাদি ভোগ করার যে লড়াই আওয়ামী লীগ করেছে, আপনি অসংখ্য আওয়ামী লীগে অসংখ্য হয়তো সালাউদ্দিন ভাই খুঁজে খুঁজে বেশ করে নাম বের করতে পারবেন, আওয়ামী লীগে খারাপ লোক বের করতে আমার পারবেন। হাতে সময় একদম আমি শেষ। আপনাকে বলি, সুভাষদা, আমি সময় ভাগাভাগি করে ফেলি, আপনি আর 30 সেকেন্ড, আমি ওনাদের জন্য 1 মিনিট আমি বলি আওয়ামী লীগের জন্য, এই দলটির জন্য তার পৈতৃক সম্পত্তি ধ্বংস করেছে এই রকম লোক পাবেন কয়েক লাখ। জেলা শহরে 2টো সিনেমা হল ছিল, পেট্রোল পাম্প ছিল, সর্বশান্ত হয়েছে এই দলটির জন্য। আপনি পৃথিবীতে কোনো দলে এরকম ত্যাগী নেতা কর্মী পাবেন না। আপনি অনেক কথা বেশি তাই, এই যে বলে প্রায়, যেমন গণমাধ্যমে তো অনেক কিছু উঠে আসে। হঠাৎ করে একদিন খুব জনপ্রিয় একটা পত্রিকায় দেখলাম একটা সিলিং ফ্যানের দাম 1 লক্ষ টাকা। এরকম সংবাদ কিন্তু 74-75 কিন্তু ছড়ানো হয়েছিল, যা না তাই করা হয়েছিল, পদ্মা সেতু নিয়ে করা হয়েছে। আমি খুঁজতে দেখলাম এই ফ্যানটি হচ্ছে IVS, ইন্টেলিজেন্ট ভেন্টিলেশন সিস্টেম, যে এই ফ্যানের দাম 8 লক্ষ থেকে 9 লক্ষ টাকা হতে পারে, যেটা তো কুলিং সিস্টেমের যেটি ফ্যান, ওটিকে সিলিং ফ্যান বানিয়ে দিয়েছেন। এইভাবে আগামী 6 মাসে দেখবেন অনেক শিরোনাম আসবে, অনেক শিরোনাম দেখবেন, অনেক কিছু আসবে। এটা সবসময় এসেছে। বলা হয় এখনো জাসদের নাকি 30,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুর সময়। আমি জাসদের সব নেতাকে জিজ্ঞেস করেছিলাম 30 জনের নাম বলেন, বরঞ্চ জাসদের নেতারা ঈদের জামাতে বঙ্গবন্ধুর কর্মীকে, নেতাকে, এমপিকে গুলি করে হত্যা করেছে। অতএব এই তো বাংলাদেশের ইতিহাস তো নানাভাবে বিকৃত হয়ে বাংলার সামনে আসে। কিন্তু আওয়ামী লীগের যে জিনিসটা দরকার এখন, এই আওয়ামী লীগের যে চেতনার যে ধারাটি, এই যে আজকে যে 7ই জুনের এই যে প্রগতির যে ধারাটি, এটা আজকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া দরকার। কেননা এখন আপোষকামী রাজনীতিবিদ আর ক্ষীণদৃষ্টি সম্পন্নরা, সুশীল সমাজ অনেক কিছুই বলছেন। জি, অনেক ধন্যবাদ সুভাষদা। সালাউদ্দিন ভাই, আপনার জন্য 1 মিনিট। না, দাদার কথা দিয়েই শুরু করি। দাদা যেটা বললেন আর কি, দাদা তো আমার অনেক শ্রদ্ধেয়, যে আওয়ামী লীগ এমকেনারদেরকে নেয় নাই, কারণ এরশাদের ছিল, মুখ্য সচিব ছিলেন বা ক্যাবিনেট সচিব ছিলেন, সেই জন্য নেয় নাই। সেই আওয়ামী লীগ কিন্তু পরে এরশাদকেই প্রধানমন্ত্রীর বিশেষ দূত করেছে। দাদা যেটা বললেন, বঙ্গবন্ধু জাসদের কর্মীরা, উনি তর্কে জিততে পারে, তর্কে জিততে গেলে আমার সময় চলে যাচ্ছে। বঙ্গবন্ধুর কর্মীরা জাসদের কর্মী, আওয়ামী লীগের কর্মীদেরকে ঈদের গুলি করে মেরেছে, সেই জাসদের লোকদেরকে কিন্তু মন্ত্রী করা হয়েছে। এটা হচ্ছে রাজনীতির নির্মম বাস্তব। আমি ছেড়ে দিই, আপনি নিয়ে নেবেন তো, কেন কি আমি তো কষ্ট হবো না এখন? এটা হচ্ছে নির্মম বাস্তবতা। কেন কিভাবে সেটা ব্যাখ্যা আমি যাবো না। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে একটা সুষ্ঠু নির্বাচনের যে দাবি, দাদা যেটা বললেন যে 54 সাল থেকে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। আমি এত দূর যাব না। আমি যেটা বলতেছিলাম যে আমাদের নির্বাচনকালীন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যবস্থা তৈরি হয় নাই। 86 সালে আওয়ামী লীগ নির্বাচনে গেল, অন্য রাজনৈতিক দলগুলো গেল না, যে মার্শাল্য পত্তন না করলে যাব না। কিন্তু আওয়ামী লীগের 2টি মূল দাবি ছিল, সংসদ ভেঙে দিতে হবে এবং মন্ত্রিসভা ভেঙে দিতে হবে, মানে মন্ত্রীরা নির্বাচন থেকে, পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। এরশাদ তাই করেছিলেন। 86 সালের নির্বাচনে আগে পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন এবং মন্ত্রীরা এই যে তারা মানে মন্ত্রিত্ব ছেড়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এই যে একটা অন্তর্বর্তীকাল সরকারের যে কাঠামো, বা আওয়ামী লীগ নিজেই যে 2006 সালে বা 1996 সালে একটা সুষ্ঠু নির্বাচনের, দাদা তো অনেক গবেষণা করেন, একটা দেশে সুষ্ঠু নির্বাচন হইতে হলে কি করতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনারই অনেক বক্তব্য আছে। এই সব বক্তব্যের আলোকে এবং বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারে আন্দোলন করেছে। শেষ করতে হবে। এই বক্তব্য আলোকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী নির্বাচনটা যাতে নিরপেক্ষ, সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণ হয়, তার একটা কাঠামো তৈরি করা উচিত এবং সেই কাজটা এখন থেকে শুরু করা উচিত।
মোল্লা আমজাদ ভাই, আপনার জন্য 1 মিনিট, আপনার কথা শুনে অনুষ্ঠান শেষ করব। আমি বঙ্গবন্ধুর একটা মানে ঐতিহাসিক বক্তব্য দিয়ে আমি আসলে কথাটা বলতে চাই, যেটা হচ্ছে যে মানে সংখ্যায় যদি একজনও হয় আর তার দাবি যদি ন্যায্য হয়, সেটা উনি মেনে নিতে চেয়েছেন সবসময়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য অনেক অর্জনের পেছনে তার বড় ভূমিকা আছে, নেতৃত্বের ভূমিকা আছে, এবং বিশ্ব পর্যায়ে উনি বাংলাদেশকে বিভিন্নভাবে মানে আলোচনায় নিয়ে এসেছেন এবং সম্মানিত করেছেন। কিন্তু এই মুহূর্তে জাতির যে প্রত্যাশা, এবং প্রতিটি মানুষ হিসাবে আমিও সেই প্রত্যাশা করি, আগামীতে যে নির্বাচনটি আসছে সেই নির্বাচনকে বিশ্বাসযোগ্য একটি নির্বাচন করার দায় দায়িত্ব ওনাকেই নিতে হবে, কারণ এই কাজটি একমাত্র উনিই পারেন। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের না এমন সকল মানুষ, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ যদিও ব্র্যান্ড লয়াল জাতি, মানে টয়োটা মানে টয়োটা, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, বিএনপি মানে বিএনপি, এত কিছুর পরও কিন্তু একক নেত্রী হিসাবে শেখ হাসিনার উপর অনেক মানুষ আস্থা রাখেন। তো এই আস্থাকে সুবিচার করার একটি মাত্র উপায় হচ্ছে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান, এবং আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটি করবেন। এবং বিএনপির নেত্রী খালেদা জিয়া যদি আত্মহনন মনস্কতা থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে এই কাজটি খুব দ্রুত হবে। তাকে বেরিয়ে আসতে আত্মহনন মনস্কতা থেকে, অবিমিশ্রকারিতা থেকে বেরিয়ে আসতে হবে। অবিমিশ্রকারিতা শব্দের অর্থ হচ্ছে, এটা খুব কঠিন শব্দ, যে অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করা, শুধু দায়িত্ব আওয়ামী লীগের উপর চাপানো, নিজের কোনো দায়িত্ব পালন না। আর সময় হাতে নেই। সালাউদ্দিন ভাই, একটা বাক্য আপনাকে বলতেই হবে, না হলে তো আর হচ্ছে না। কোনো বিতর্কে যাব না। একটাই সংকট আমাদের দেশে, আগামী দিন যদি একটা সকলের অংশগ্রহণ একটা বিশ্বাসযোগ্য নির্বাচন না করে, বাংলাদেশের ভয়াবহ ক্ষতি হবে। আচ্ছা, অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রতি রাত 12টায় নিউজরুম সংলাপ হয়। দর্শক, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।